আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ। দুপুরের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে এইবার খ্রিস্টান প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু। এরপর জানাবো পরাজয় শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের ভারতীয় সেনাদের। এইবার কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহত। এরপর জানাবো আল্লাহ গজব শুরু করে দিয়েছে ইসরায়েলে, আর রক্ষা নাই মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক। এদিকে মুসলিম অধ্যাসিত কাশ্মীর যেন স্বাধীনতার বার্তা পাচ্ছে। এইবার কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ভারত এবং মুসলিম শক্তিধর দেশ পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতার বার্তা যেন সুগম হচ্ছে। এইবার সরাসরি আল্লাহ ইসরায়েলে ভয়াবহ আগুনের কুণ্ডুলি নিক্ষেপ করা শুরু করেছে। পুরো ইসরায়েল নিমিষেই পুরে সারখার হয়ে যাবে ইনশাল্লাহ। আর স্বাধীনতার স্বাদ ফিলিস্তিনি মুসলিমদের জন্য করা নাড়ছে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে 21 এপ্রিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। তার মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। শোক পালন করেছে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজাবাসীরাও। পোপের মৃত্যুতে নিস্তব্ধ হয়ে গেছে গাজার গির্জাগুলো। ফিলিস্তিনি নাগরিক করিমা তারাজি বলেন, এই সপ্তাহের শুরুতে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর গাজার গির্জাগুলো নীরব হয়ে গেছে। কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহত। ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপত্যকাটির উধমপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। একদিন আগেই কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়েছেন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা সদস্যের প্রাণহানির এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাচ্ছিলেন, কারণ গোয়েন্দা তথ্য সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি ছিল বলে জানানো হয়েছিল। অভিযানের সময় দুদু বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরে পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বসন্তগড়ে অভিযান চালানো হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতেই আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত নিহত হয়। মূলত ভারতীয় দালাল মিডিয়ারা মুসলিম অধ্যাসিত কাশ্মীরের পক্ষে যারা লড়াই করে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যায়িত করে। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার 23 এপ্রিল রাতে আনাদোলু এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের শোভব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এরপর বেইত শেমেশ শহরে বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে
এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও সতওয়াল, বেইত মেইন এবং মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চলাচলও বন্ধ করে দিয়ে গাড়ি ফেলে রেখেই পালাতে বাধ্য হয়েছে অবৈধ রাষ্ট্রটির জনগণ। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতোমধ্যেই শুরু করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছে বলে খবরে জানা গেছে। আলহামদুলিল্লাহ, এইবার আল্লাহ প্রদত্ত গজব শুরু হয়ে গেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলে। আর রক্ষা নাই ইসরায়েলের। একটা কথা স্পষ্ট, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, যার জ্বলন্ত প্রমাণ ইসরায়েল রাষ্ট্রটি আগুনে ধূলিসাৎ শুরু হয়ে গেছে। তাহলে কি 24 ঘন্টার মধ্যেই পুরো ইসরায়েল আগুনে ছাই হয়ে যাবে? এইবার কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ভারত পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পাহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। পর্যটকরা একে মিনি সুইজারল্যান্ড বলেও ডাকেন। মঙ্গলবার বিকালে পাহেলগামে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটে। তাতে অন্তত 26 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন, বেশিরভাগই পর্যটক, যাদের মধ্যে অন্তত এক বিদেশীয় রয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা তাদের উপর গুলি চালায় বলে জানা গেছে। এটি 2019 সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী। তারা বলেছে অঞ্চলটিতে 85,000 বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তবে ভারতের পুলিশের দাবি, ভারতীয় শাসন বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছে পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে। হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের কর্তৃপক্ষের পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক বক্তব্যে হামাসকে নিয়ে এমন মন্তব্য করে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি করেছে খবর বিবিসির। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটাই হামাসের বিরুদ্ধে আব্বাসের সবচেয়ে কঠোর মন্তব্য। আব্বাসের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে হামাস। বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, তিনি মাহমুদ আব্বাস নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পিএ এখন পশ্চিম তীরের একাংশ শাসন করছে।